আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রচারণা শেষ, ভোটের অপেক্ষায় দেশ। মাঠে নামছে সেনাবাহিনী সহ ৯ লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, থাকছেন ১,০৫১ জন ম্যাজিস্ট্রেট। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ নেই মনে করেন ফখরুল, টাকা দিয়ে ভোট কিনছে জামাত, মাহাদি আমিনের অভিযোগ। পাতানো নির্বাচন হলে প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের, প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ। শফিকুরের সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক। এবং অন্তর্বর্তী সরকার ব্যর্থ নয়, উপদেষ্টাদের দাবি। নির্বাচিত সরকার শ্বেতপত্র প্রকাশ করতে চাইলে সহযোগিতা করা হবে বললেন অর্থ উপদেষ্টা। দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ভাষণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক সালাম ও অভিবাদন। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক অতি তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিক ও ভবিষ্যৎ নির্ধারক মুহূর্তে। আর মাত্র একদিন পরেই সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তার সাথে জুলাই জাতীয় সনদের উপর গণভোট। সারা জাতির বহু বছরের আকাঙ্ক্ষার দিন। আমি গভীর শ্রদ্ধা ও বিনম্রতার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে, যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি এবং স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামের সাফল্যের পর আজ আবার গণতান্ত্রিক উত্তরণের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আপামর জনগণের, বিশেষ করে জুলাইয়ের যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন, এই গণভোট কোনোটিই সম্ভব হতো না। সমগ্র জাতি তাই তাদের কাছে চিরঋণী। প্রত্যেক জাতির জীবনে এমন কিছু দিন আসে যার তাৎপর্য থাকে সুদূর প্রসারী, যেদিন নির্ধারিত হয় রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশনা, গণতন্ত্রের চরিত্র এবং স্থায়িত্ব ও আগামী প্রজন্মের ভাগ্য। আগামী পরশু ঠিক তেমনি একটা দিন, যেদিন দুটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সবাই মিলে নতুন সরকার গঠনের নির্বাচন করব এবং পাশাপাশি গণভোটের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করব। ইতিমধ্যে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শেষ হয়ে গেছে। এখন আমাদের সবার সিদ্ধান্ত নেওয়ার পালা। এই মুহূর্তে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত একজন নাগরিক হিসেবে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা ভাগ করে দেওয়াকে আমি আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব মনে করছি। প্রথমেই গভীর সন্তোষ ও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করতে চাই, এবারের নির্বাচনকে ঘিরে সার্বিক প্রচারণা পূর্ববর্তী যে কোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ হয়েছে। মত আদর্শের পার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো সংযম দেখিয়েছে। প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং সাধারণ মানুষ সচেতন থেকেছেন। এই পরিবেশ হঠাৎ করে তৈরি হয়নি, এটি সম্মিলিত দায়িত্ববোধের ফল। এজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই দেশের সকল রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতিটি সদস্যকে। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। তবে এই শান্তিপূর্ণ পরিবেশের মাঝেও আমাদের হৃদয়ে গভীর বেদনার ছায়া রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এবং প্রচারণাকালে সংঘটিত কয়েকটি সহিংস ঘটনায় আমরা কিছু মূল্যবান প্রাণ হারিয়েছি। দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষায় সারা দেশের মানুষ। এদিকে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার 12,77,00,000-এরও বেশি। 22 জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার সকাল 7টায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এবার কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। চলাফেরা করতেছি, আমরা দেখতেছি আইনশৃঙ্খলা বাহিনী এদিক দিয়ে আসতেছে, যাচ্ছে, কথা বলতেছে, সাধারণ জনগণ সবার সাথে কথা বলতেছে। সুন্দর পরিবেশ। আমি আনন্দিত যে আপনার 14 সালে ভোট দিতে পারিনি, 18 সালে ভোট দিতে পারিনি, প্রায় 3 টার্ম পরে নির্বাচন হচ্ছে আর কি আনুষ্ঠানিকভাবে, আমরা ভোট দিতে পারছি, এটা একটা আনন্দ। এদিকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করতে না পারলেও আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন। বলছেন জয় পরাজয় যাই হোক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান তারা। ইলেকশনটা শেষ না হওয়া পর্যন্ত মাঝখানে গন্ডগোল করে ইন্টারন্যাশনালি বন্ধ করে দেয়, পরিস্থিতি বোঝা যাবে। আমরা মনে করি মানুষ ভোট দিতে উঠিয়ে আছে, ইনশাল্লাহ আমাদের ভোট দেবে, আমাদের চিনে জানে পরীক্ষিত থাকে। আমার ব্রাঞ্চ ছিঁড়ে ফেলছে, আমার লিফলেট দিতে বাধাগ্রস্ত করেছে, অনেক জায়গায় সাধারণ কর্মীদের কিন্তু হুমকি ধমকি দিয়েছে। তো অনেক জায়গায় আবার আমার কর্মীদেরকে হুমকি ধমকি দিয়ে নির্বাচনবন্ধ এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি দিয়েছে। নির্বাচনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারের নির্বাচন পুলিশের জন্য মানুষের আস্থা ফিরিয়ে আনার পরীক্ষা বলে মন্তব্য করেছেন আইজিপি বাহরুল আলম। তিনি বলেন, সফল নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে উদাহরণ সৃষ্টি করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে। পুলিশ সদর দপ্তরে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পরাজিত শক্তি এখন আর কোনো হুমকি নয় উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, নিরপেক্ষভাবে কাজ করবে পুলিশ। মনির হোসেন তপুর রিপোর্ট। সরকারের তরফ থেকে নির্দেশনা। জাতীয় নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম। তিনি বলেন, পুলিশ বাহিনীতে 15 বছরের ফ্যাসিস্ট সরকারের শাসনামলের সংস্কৃতি এবং বদঅভ্যাস এখনও পুরোপুরি সংস্কার করা সম্ভব হয়নি। তাই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। দোষী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 5 আগস্টের পর পুলিশ বাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়েছে বলেও জানান পুলিশ প্রধান। বাই অ্যান্ড লার্জ আমাদের পুরনো ফোর্সটাই রয়ে গেছে। আমাদের চেষ্টা ছিল গত 1 বছরে তাদেরকে রিট্রেন করা। আমাদের চেষ্টা থাকবে এই শুদ্ধতা আনার। আমরা চেষ্টা করছি যে 5 আগস্টের পরে সেই অপারেটিভ পুলিশ ফোর্স থেকে আমরা প্রো পিপল পুলিশ ফোর্স হওয়ার। বলেন, নির্বাচনকালীন যে কোনো সহিংসতা মোকাবেলায় সক্ষমতা রয়েছে পুলিশের। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স। এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তারা মাঠে থাকবেন না বলেও জানান আইজিপি। বলেন, নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবেন না। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ। পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না যে দেয়ার থ্রেটটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। ভাই, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশ প্রধান। আপনারা ভালো থাকেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
নির্বাচনে পরিবেশ এখনও অনুকূল জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে। ঠাকুরগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আশা জানান, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ পাবে না দুর্বৃত্তরা। এদিকে ঢাকার সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন অভিযোগ করেছেন, জামায়াতের নেতাকর্মীরা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। আনুষ্ঠানিক প্রচারণা শেষে এখন ভোটের দিনের কৌশল নির্ধারণে ব্যস্ত প্রার্থী সমর্থকরা। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। এই তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি না। নির্বাচন ভালো হবে এটা আমরা আশা করছি। মির্জা ফখরুল অভিযোগ করেন, ভোটারদের সমর্থন আদায়ে জামাত ভুয়া সংবাদ প্রচার সহ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজের না দেবেন। মানুষের উপর যদি আমরা আস্থা থাকি তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। সবাইকে ভোট দিতে যাওয়ার জন্য আমরা আপনার অনুপ্রাণিত করছি, বলছি যাকে খুশি তাকেই ভোট দেন, ভোট কেন্দ্রে যান, ভোট দেন, দ্যাট ইজ ইউর রাইট। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি পাবে। এদিকে দেশের বিভিন্ন স্থানে জামাত নেতাকর্মীরা সাধারণ মানুষকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান। দলীয় প্রধানের আসন ঢাকা 15-তে তার জন্য দাঁড়িপাল্লার ভোট চাইতে দলটির অন্যতম শীর্ষ আইনজীবী নেতা যেভাবে প্রকাশ্যে টাকা দিয়েছেন এবং ভোট কেনার চেষ্টা করেছেন, সেই ভিডিও ইতিমধ্যে দেশব্যাপী ভাইরাল হয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত অবস্থানকে পুঁজি করে যে দলটি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, তারা সেই প্রচারণাতেই সাধারণ মানুষকে এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করছেন, যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন। মাহাদি আমিন দাবি করেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। নির্ধারিত সময়। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের 16 সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দল। এ সময় নির্বাচন ও দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। পরে এ বৈঠক নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি বলেন, প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে। কোনো পাতানো নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই উল্লেখ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে। ঢাকা 15-তে আপনারা জানেন গতকালের রাত্রে চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে আমাদের কাছে ভিডিওটা আছে। আমাদের নির্বাচন অফিস যেটা আছে সেখানে তারা আগুন দিয়েছেন দুষ্কৃতিকারীরা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে তুরস্কের পার্লামেন্টারি সদস্যদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেদ আকিব ইলমাজ। এর আগে কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডো নেতৃত্বাধীন 23 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। নির্বাচনের বেশিরভাগ ফলাফল ভোটের দিন 12 ফেব্রুয়ারি রাতেই পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি একথা বলেন। নির্বাচনকে ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ইসি বলেন, সারা দেশে মোতায়েন থাকবে 9,58,000 আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন করে ইসি সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচনের ফলাফল প্রকাশের সময়কাল কোনোভাবেই দীর্ঘায়িত হবে না। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। আর একদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও ফলাফল প্রকাশ নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, 11 ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যেই ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী প্রত্যেক কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, সমর্থক সবার প্রতি আহ্বান যে আমরা যেন এই সুন্দর পরিবেশ বজায় রেখে এবং যেসব জায়গাতে কিছুটা হলেও এখনও পর্যন্ত টেনশন বিরাজমান সেগুলো যেন আর কন্টিনিউ না করে সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমাদের অতি প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করি। তিনি জানান, সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার একই সাথে গণনা করা হবে। ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন। সেখানে বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। এর আগে রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহে আসা বিদেশি গণমাধ্যম কর্মীদের সহায়তার জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন করেন ইসি সচিব আক্তার আহমেদ। তিনি জানান, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের ফলাফল প্রকাশ করবে নির্বাচন কমিশন। ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে। সে গোনার জন্য যতটুকু সময়, যে কেন্দ্রে 3,000 ভোট পড়বে তার গুনতে যে সময় লাগবে, যে কেন্দ্রে 5,000 ভোট হবে সেখানে বেশি সময় লাগবে। এই আপেক্ষিকতাটাকে আমাদের মানতে হবে। নির্বাচনকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার শঙ্কা নেই জানিয়ে ইসি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ত্রুটি রাখেনি কমিশন। বডি অন ক্যামেরা সহ 90 ভাগ কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। একটি দল নারীদের বিশেষ পোশাক, নকল সিল ও ব্যালট পেপার ছাড়ানোর মাধ্যমে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেয়ার প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় নির্বাচন কমিশনকে এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। লক্ষ লক্ষ নারীদের বিশেষ কাপড় সেগুলো তৈরি হচ্ছে। আমরা দেখি যে ভোটের মানে ব্যালট পেপার নাকি ছাপানো হবে। আবার এটাও দেখি আমরা যে ব্যালটে সিল মারার যে সিল আর কি সেগুলো তৈরি হচ্ছে, সেগুলো সহ লোকজন ধরাও পড়ছে। সবই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। তাদের এই বিষয়গুলিতে আরো কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন, যাতে করে এই ধরনের কোনো অনাচার কেউ করতে না পারে। ক্ষমতা ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের অবস্থা 1-11 সরকারের মতো হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন তিনি। পরবর্তী নির্বাচিত সরকার যদি অন্তর্বর্তী সরকার নিয়ে কোনো শ্বেতপত্র প্রকাশ করতে চায় তাহলে তাতে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। এদিকে ব্যর্থতা নিয়ে অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছে না বলে জানান সরকারের মৎস্য ও প্রাণী উপদেষ্টা ফরিদা আক্তার। আর নৌ উপদেষ্টা 70% সফলতা এবং ধর্ম উপদেষ্টা 95% কাজের সফলতার দাবি করেন। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 13তম। এর আগে 2024 সালে অবস্থান ছিল 14তম। অর্থাৎ দুর্নীতি বেড়েছে দেশে। মঙ্গলবার রাজধানী মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতি ধারণা সূচক সিপিআই 2025 প্রকাশ করে। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান টিআই 180টি দেশে জরিপ চালিয়ে তথ্য প্রকাশ করেছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আফগানিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ির খবর।
জেএনজি আর আওয়ামী লীগের ভোটাররা সিলেটের নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তারা বলছেন বিএনপি ও জামাত দুদলই তাদের কাছে টানার চেষ্টা করছে। শুধু মার্কা নয়, স্থানীয় ভোটাররা ব্যক্তি ইমেজকেও প্রাধান্য দিতে পারেন বলেও ধারণা তাদের। নিরঞ্জন দেবের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি সিলেটকে মর্যাদার আসন ধরা হয়। গত 12টি সংসদ নির্বাচনে সিলেট 1 আসনে যে দলের প্রার্থী বিজয়ী হয়েছে সেই দলে সরকার গঠন করেছে। এবারে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির আর জামায়াতে ইসলামের হাবিবুর রহমান হাবিব। সিলেটের 6টি আসনের মধ্যে 5টিতে প্রার্থী দিয়েছে বিএনপি আর 3টিতে দিয়েছে জামাত। 2 জোটের প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন স্থানীয়রা। জামায়াতে ইসলামী এনসিপি জোট এবং অন্যদিকে বিএনপি বা তাদের জোট, সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে হয়তো আওয়ামী লীগের যে ভোটাররা হয়তো বা বিএনপির দিকে যুক্তে পারে। উৎকণ্ঠাও আছে আর কি, মনে করছে যে মানুষ যায় ভোট কেন্দ্রে নিরাপদ থাকবে কিনা, তার মধ্যে একটা ভয় কাজ করছে, এটাও কিন্তু আছে। সিলেটের 6টি আসনে ভোটার প্রায় 29 লাখ, এর মধ্যে জেএনজি বা তরুণ ভোটার 1.5 লাখ, সংখ্যালঘু চা শ্রমিক প্রায় 2.5 লাখ। ভোটের মাঠে তারা প্রভাব ফেলবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি আওয়ামী লীগের ভোটাররাও ফলাফল নির্ধারণে ভূমিকা রাখবেন বলে মনে করছেন তারা। নৌকায় ভোট দিত আওয়ামী লীগের সাধারণ সে সাপোর্টার সমর্থক, তার জন্য কিন্তু কোনো অপশন নাই, সে কোথায় ভোট দিবে এটা হবে। অনেকে কিন্তু হয়তো বিএনপিকে দিবে, কেউ কেউ হয়তো জামাতকে দিতে পারে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু ভোটের জায়গায় অনেকেই হয়তো ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকবে, এটা আমার মনে হয়। সেই নতুন প্রজন্মের তারা মহিলাদের মধ্যেও আছে, এরা ভোট দিতে যাবে, ওরা ভোট দেবে। এখন এরা তো প্রকাশ করছে না কাদেরকে দিবে না দিবে, তো এদের একটা প্রভাব আছে আমি মনে করি। নির্বাচন সামনে রেখে জোরদার করা হয়েছে নিরাপত্তা। 2008 সালের পর আবারও নির্দলীয় সরকারের অধীনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা, যদিও আওয়ামী লীগের সমর্থকরা তা থেকে বঞ্চিত হচ্ছেন দলের কর্মফলে। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকলে উপস্থিতিও ভালো হবে বলে ধারণা করা হচ্ছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, সিলেট। প্রার্থীদের বিরামহীন প্রচারণার পর এখন ভোট উৎসবে মেতে উঠতে প্রস্তুত নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর। এরই মধ্যে উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী উপকরণ ও ভোট গ্রহণের সামগ্রী। শেষ মুহূর্তে ভোটাররা সিদ্ধান্ত নিচ্ছেন কাকে ভোট দেবেন তারা। এলাকাবাসী বলছেন একটি আধুনিক জেলা গড়তে যারা কাজ করবেন ব্যালটে তাদেরই রায় দেবেন নাগরিকরা। মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে রংপুর থেকে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ উত্তরবঙ্গের জনপদ রংপুর। একসময় জেলাটি তামাক চাষের জন্য বিখ্যাত ছিল। এখন রংপুরের হাড়িভাঙা আম বিশ্বজুড়ে সমাদৃত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে রংপুরে নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে যাচ্ছেন মোট 6 আসনের প্রায় 26 লাখ ভোটার। জেলার চায়ের দোকান, নগর, হাটবাজার সবখানেই এখন ভোটাররা কষছেন শেষ মুহূর্তের হিসেব নিকেশ। ভোট দিতে যাব, পরিবেশ তো মোটামুটি ভালো দেখতেছি। এমন কেউ আসুক যাতে সবকিছু যেন ঠিকভাবে সুষ্ঠুভাবে করতে পারে। রংপুরে এবার কেন্দ্রীয় কয়েকজন নেতা ভোট যুদ্ধে নেমেছেন। রংপুর 3 থেকে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, বিএনপির বিদ্রোহী প্রার্থী রিটা রহমান, রংপুর 4 থেকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং রংপুর 2 থেকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম লড়ছেন ভোট যুদ্ধে। এখন গন্ডগোল আছে এবং প্রেশার সৃষ্টি, যারা প্রতিপক্ষকে যারা মনে করছে যে জিততে পারে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে না। ওনাদের অর্থশক্তিটা একটা আমি মনে করি আমাদের সমাজের জন্য শুধু না, আমাদের দেশ বা আমাদের মূল্যবোধের জন্য শুধু না, এটা পরিবেশ পরিস্থিতির জন্য একটা হুমকি। স্বাধীনতার পর যে তাদের অভিজ্ঞতা, আসলে যে শাসন ব্যবস্থা 3 দল আমাদের উপহার দিয়েছে, এই শাসন ব্যবস্থা থেকে মানুষ মুক্তি চায়। এদিকে রংপুরের SP মারুফত হোসেন জানিয়েছেন জেলার নির্বাচনী কেন্দ্রগুলো এবং ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোবাইল টিম থাকবে প্রতিটা ইউনিয়নে একটি করে, আর পৌরসভায় একটি। মোট 76টা মোবাইল পেট্রোল থাকবে আমাদের। রংপুরে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 873টি, এর মধ্যে 256টি আসন ঝুঁকিপূর্ণ।
একসময় রংপুরে লাঙ্গলের আধিপত্য থাকলেও এবারের নির্বাচনে চিত্র একেবারেই ভিন্ন। লাঙ্গল, দাড়িপাল্লা, ধানের শীষ এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে চতুর্মুখী লড়াই হবে এবার রংপুরের ভোট যুদ্ধে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, রংপুর। পদত্যাগ করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রেখে দায়িত্ব ছাড়বেন তিনি। নির্বাচনের একদিন আগে কেন এই সিদ্ধান্ত? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, আপাতত তিনি শিক্ষকতায় ফিরে যেতে আগ্রহী। এ মাসের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের অন্তত 2টি মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার সূচনা বক্তব্য উপস্থাপন শেষে তিনি একথা জানান। তিনি আদালতকে বলেন, মামলা প্রমাণে তাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে। আগামী 22 ফেব্রুয়ারি এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য দিন ঠিক করেছে আদালত। গত 12 জানুয়ারি আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল 1। তাদের বিরুদ্ধে প্রসিকিউশন জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যার নির্দেশ সহ 5টি অভিযোগ এনেছে। সরকার পরিবর্তন হলেও ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের চলমান বিচারে প্রভাব পড়বে না বলেও মনে করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আবার সালাম স্টিল ভোটের গাড়ির খবর। ফেনীর দাগনভূঞায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের বিস্তারিত খবর। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে ফেনীর দাগনভূঞা এবং সোনাগাজীর যে আসনটি, ফেনীর 3 আসন, সেখানে আমরা সারাদিন ছিলাম, ঘুরেছি, কথা বলেছি ভোটারদের সাথে। ভোটাররা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য এবং বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, তার সাথে কথা হয়েছে, তিনি কিন্তু তার অবস্থান সম্পর্কে বেশ আত্মবিশ্বাসী এবং জামাতের যিনি প্রার্থী ফখরুদ্দিন মানিক, তিনিও কিন্তু তার বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং বিজয়ের প্রত্যাশী। তারা উভয়ই বলেছেন যে বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে তারা কাজ করবেন। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ সম্ভব। বান্দরবান শহরে শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চের সামনে থেকে ভোটের প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মিনারুল হক। সালাম স্টিল ভোটের খবর জানাচ্ছি আমি বান্দরবান শহরের প্রাণকেন্দ্র শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চের সামনে থেকে। দর্শক, আপনারা জানেন যে 300 নং সংসদীয় আসন বান্দরবান পার্বত্য জেলা, এটি মায়ানমার এবং ভারত বেষ্টিত এবং এখানে অনেকগুলো সন্ত্রাসী গ্রুপে তৎপরতা রয়েছে। এই কারণে এবার বান্দরবানে প্রায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, র্যাব থেকে শুরু করে প্রায় 7000 সদস্য তারা এবার নির্বাচনে নিয়োজিত থাকবেন এবং সেই সাথে দুর্গম এলাকা যেগুলো রয়েছে 11টি যে হেলি সাপোর্ট কেন্দ্র, সেখানেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদেরকে রিটার্নিং অফিসার জানিয়েছেন। বিশেষ করে বান্দরবানের আমরা যেটি দেখেছি, এবার নির্বাচনে 111টি সিসি ক্যামেরা নিয়োজিত থাকবে এবং সেই সাথে যে 50টি বিদ্যুৎহীন কেন্দ্র রয়েছে সেখানেও ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি ছিল বান্দরবানের নির্বাচনের সর্বশেষ তথ্য। গত 17 মাসে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল দুর্নীতি নিয়ন্ত্রণ করে আইনি প্রক্রিয়ার প্রতিষ্ঠা করা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রাজধানী বিদ্যুৎ ভবনে মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই অল্প সময়ে কতটুকু কাজ করা গেছে সেটা মুখ্য নয় জানিয়ে তিনি বলেন, জ্বালানি খাতে 2010 সালের কালাকানুন বাতিল করে বিআরসির ক্ষমতাকে পুনরুদ্ধার করা হয়েছে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক দখলদারিত্ব ও সম্প্রসারণবাদী তৎপরতায় আপত্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ খবর জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিম তীর স্থিতিশীল থাকলে ইসরায়েল বেশি নিরাপদ থাকবে। এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় বর্তমান মার্কিন প্রশাসনের লক্ষ্য। 2023 সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীর এলাকায় দখলদারিত্ব ও সম্প্রসারণমূলক তৎপরতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল।
ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ শীর্ষক প্রকল্পের আওতায় কেনা দুর্যোগ সক্ষমতার সরঞ্জাম সশস্ত্র বাহিনী বিভাগকে হস্তান্তর করা হয়েছে। ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ না খেলায় কোনো ধরনের শাস্তি পেতে হচ্ছে না বাংলাদেশকে, উল্টো পুরস্কৃত করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক করা হবে বাংলাদেশকে। তাতে ভারত পাকিস্তান ম্যাচ খেলার সম্ভাবনাও বেড়েছে। পরাগার মানি রিপোর্ট। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার অনিশ্চয়তায় চলতি টি-20 বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতে নয় শ্রীলঙ্কায় গিয়ে খেলার জন্য আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি, কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি তারা। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে নেওয়া হয় স্কটল্যান্ডকে। বাংলাদেশের প্রতি বিরূপ আচরণে পিসিবি ঘোষণা দেয় 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের। তাতে আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হলে টনক নড়ে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার। পাকিস্তানকে রাজি করাতে ডাক পড়ে বিসিবির। 8 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে আইসিসি, পিসিবি এবং বিসিবির মধ্যে এক জরুরি মিটিংয়ে বরফ গলে পাকিস্তানের। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলি পাকিস্তানকে ভারতের সঙ্গে খেলার জন্য অনুরোধ করেন। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে যেভাবে ইনফ্লুয়েন্স করছে এবং এই ম্যাচটা যে রোমাঞ্চ ছড়ায়, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এটা শুধুমাত্র একটা ম্যাচ না, এটা আইসিসির ফাইন্যান্সিয়াল শুধু না, কমার্শিয়াল থেকে শুরু করে একটা ঐতিহ্য। সো এত বড় একটা ম্যাচ কেন এশিয়াবাসী বা বিশ্বব্যাপী মিস করবে? তখন আমরা যেহেতু আমরা খেলতে পারিনি, ক্রিকেটের স্বার্থে আমরা পাকিস্তানকে রিকোয়েস্ট করেছি যেন পাকিস্তান ইভেন্টটা খেলে এবং তারা সেটা বিবেচনা করছে। এখন ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য কোনো শাস্তি হচ্ছে না বাংলাদেশের। এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে বাংলাদেশকে কোনো আর্থিক বা প্রশাসনিক শাস্তি দেয়া হবে না। সদস্য দেশগুলোর প্রতি নিরপেক্ষতা ও ন্যায় বিচারের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। আলোচনা অনুযায়ী আগামী 5 বছর বাংলাদেশে একটি আইসিসি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ানডে বিশ্বকাপের আগেই এই প্রতিযোগিতা হবে বলে বাংলাদেশকে আশ্বস্ত করছে আইসিসি। পরাগারমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। ভয় উপেক্ষা করে দলে দলে সপরিবারে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান। জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে নিরাপত্তায় রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন। প্রচার প্রচারণা শেষ, ভোটের অপেক্ষায় দেশ। মাঠে নামছে সেনাবাহিনী সহ 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। থাকছেন 1051 জন ম্যাজিস্ট্রেট। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ নেই মনে করেন ফখরুল। টাকা দিয়ে ভোট কিনছে জামাত, মাহাদি আমিনের অভিযোগ। পাতানো নির্বাচন হলে প্রতিরোধের হুঁশিয়ারি জামাতের। প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ। শফিকুরের সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক। এবং অন্তর্বর্তী সরকার ব্যর্থ নয়, উপদেষ্টাদের দাবি। নির্বাচিত সরকার শ্বেতপত্র প্রকাশ করতে চাইলে সহযোগিতা করা হবে, বললেন অর্থ উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।